রবীন্দ্রনাথ লিখেছেন, কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে রই। মাটির কাছাকাছি থাকা কবি সমর সেন নাগরিকতার রূঢ় বাস্তবতার শাসন ছেড়ে সংকীর্ণতার কারাগার ভেঙে অন্তরের সৌন্দর্যের টানে চলে এসেছেন পল্লী প্রকৃতির কাছে, ফিরে এসেছেন তার মহুয়ার দেশে। আজকের আলোচ্য কবিতা কবি সমর সেনের মহুয়ার দেশ। কবি পরিচিত। আচার্য দীনেশচন্দ্র সেনের নাতি সমর সেন কলকাতার বাগবাজারের বিশ্বকোষ লেনে 1916 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর জন্মগ্রহণ করেন। সমর সেন অল্প বয়সে মাকে হারালে পিতা অরুণচন্দ্র সেন দ্বিতীয় বিবাহ করেন। এখান থেকেই সমর সেনের সংগ্রাম শুরু। ঈশ্বরের উপর বিশ্বাস হারান এবং নাস্তিক হয়ে ওঠেন। কাশিমবাজার পলিটেকনিক স্কুল থেকে ম্যাট্রিক পাস করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। এরপর থেকে MA পর্যন্ত প্রতিটি পরীক্ষাতেই তিনি প্রথম হয়েছেন। মস্কোতে রুশ ভাষার পরীক্ষাতেও তিনি প্রথম স্থান লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। শিক্ষার্থীদের আন্তর্বিশ্ববিদ্যালয় পত্রিকা শ্রী হর্ষে তার প্রথম কবিতা তুমি ও আমি প্রকাশিত হয়। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কয়েকটি কবিতা, গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, তিন পুরুষ, সমর সেনের কবিতা, বাবু বৃত্তান্ত ইত্যাদি। 1934 খ্রিস্টাব্দ থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 13 বছর সমর সেনের কবিতা লেখার কালসীমা। 1935-এ প্রকাশিত বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত ত্রৈমাসিক কবিতা পত্রিকার সহ সম্পাদক হন তিনি। পরবর্তীকালে তিনি ফ্রন্টিয়ার ও নাও নামে দুটো ইংরেজি পত্রিকা সম্পাদনা করেন। সাংবাদিকতা ছিল তার প্রিয় পেশা। তিনি দ্য স্টেটসম্যান, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড প্রভৃতি পত্রিকায় এবং অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেছেন। 1935 থেকে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যক্তিমনের সংঘাতই সমর সেনের কবিতার বিষয় হয়েছে। ব্যর্থ প্রেম আর শূন্যতার হাহাকারই এই সময় তাকে ভাবিয়েছে। এরপর মধ্যবিত্তের সংকট ও ভণ্ডামি তার কবিতার বিষয়ে প্রাধান্য লাভ করেছে। তার কবিতা প্রসঙ্গে রবীন্দ্রনাথ জানিয়েছেন, সাহিত্যে এর লেখা টেকসই হবে বলেই বোধ হচ্ছে। মধ্যবিত্তের স্বপ্ন আর প্রেমের ব্যর্থতা তাকে প্রথম পর্বে যথেষ্ট ভাবিয়েছিল। তথাপি তিনি জানতেন মধ্যবিত্তের এই স্বপ্নবিলাসী হল মধ্যবিত্তের নিয়তি। 1946-এর পর তার কবিতা না লেখা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এখন আর কবিতা লিখে হবে না, তরবারি চাই, যুদ্ধ করতে হবে। সাম্যবাদী আদর্শে বিশ্বাসী কবি সর্বদা সমাজ বদলের স্বপ্ন দেখেছেন। কবিতার মিল আর ছন্দে মানুষের জীবনকে দেখতে পাননি বলে গদ্যছন্দকে তিনি তার কবিতার বাহন করেছেন। জীবনে তিনি যত কবিতা লিখেছেন সবই লিখেছেন গদ্যছন্দে। সেই মোহ থেকেও তার মুক্তি ঘটে। কবি বিষ্ণুদেকে তিনি জানান, গদ্য কবিতা কেন, কোনো কবিতা সম্বন্ধেই এখন আর উৎসাহ নেই। এই অভিমানী কবি আমাদের ছেলে পরলোকে চলে যান 1987 খ্রিস্টাব্দে। সাম্যবাদী আদর্শে বিশ্বাসী নাগরিক কবি সমর সেন রোমান্টিকতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও স্বপ্ন ছাড়া যে বাঙালির জীবনের অস্তিত্ব থাকে না, বাঙালি যে স্বপ্ন নিয়েই বেঁচে থাকে তাকে তিনি গুরুত্ব দিয়েছেন। সমর সেনের প্রথম জীবনের কবিতায় স্বপ্ন ও বাস্তব মাখামাখি হয়ে আছে। মহুয়ার দেশ কবিতাতেও আমরা দেখি স্বপ্নভঙ্গের বেদনায় কবির অন্তর আর্তনাদ করে উঠেছে। দিল্লিতে দীর্ঘকাল কাটিয়ে গেলেও তার প্রিয় মহুয়া মদির সাঁওতাল পরগনাকে কখনো ভোলেননি। সাঁওতাল পরগনার নিসর্গই কবির রোমান্টিক মননে মহুয়ার দেশে পরিণত হয়েছে। নাগরিকতা রূঢ় বাস্তবতার শাসন ছেড়ে সংকীর্ণতার কারাগার ভেঙে অন্তরের সৌন্দর্যের টানে কবি চলে এসেছেন পল্লী প্রকৃতির কাছে। আর সেই শান্ত সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে প্রথমেই নদীর বুকে গলিত সোনার মতো সূর্যাস্তের রূপ অর্থাৎ সন্ধ্যার চিত্রকল্প এনে প্রাকৃতিক শোভাতে রোমান্টিক বাতাবরণ সৃষ্টি করেছেন। তবে এই সৌন্দর্য বেশি দিন স্থায়ী হয়নি। ধুলো ধোঁয়ায় অস্থিরতা থেকে রক্ষা পেতে শান্ত পল্লীতে চলে এলেও এখানেও শীতের দুঃস্বপ্ন মতো ধোঁয়ার বঙ্কিম রেখা ঘুরে ফিরে ঘরের মধ্যে প্রবেশ করে। স্বপ্নের পাশে চলে আসে দুঃস্বপ্ন। শুরু হয়ে যায় রোমান্টিকতার সঙ্গে রূঢ় বাস্তবতার সংঘাত। নাগরিক যন্ত্রণা আর সময়ের দুঃসহতা কবিকে করেছে পলায়নবাদী। নষ্ট ভ্রষ্ট নাগরিক সভ্যতা থেকে বাঁচতে কবি শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন। কিন্তু এখানে স্বপ্নের পাশে দুঃস্বপ্ন আছে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস।
তাই আবার স্বপ্ন দেখেন কবি। অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, ছায়া ছায়া পথ সেখানে, পথের দুধারে রহস্যময় সব সারবন্দি দেবদারু গাছ। সেখান থেকে রাতের নির্জন নিঃসঙ্গতায় সমুদ্রের গর্জন শোনা যায়। আসলে কবি যা চান তা ভুল করে চান, যা পান তা চান না। এটা রোমান্টিকতারই ধর্ম। রোমান্টিকতার মধ্যেই লুকিয়ে থাকে পলায়ন মনোবৃত্তি। তাই মহুয়ার দেশে এসেও কবি স্বপ্ন দেখেন, আরও ভালো স্বপ্ন খোঁজেন। নাগরিক কবি বলেন, তার ক্লান্ত শরীর ভরে যাক মহুয়া ফুলে, মহুয়ার গন্ধে ভরে থাক তার চারপাশ। শহরের পঙ্কিলতা আর কলুষতা থেকে বাঁচতে কবি ছায়ানিবিড় শান্ত পল্লীর ছবি দেখেন। কবিতার দ্বিতীয় পর্বে কবির সেই স্বপ্ন ছায়ানিবিড় গ্রাম বাস্তবের পঙ্কিলতার মাথা কুটে মরে। রোমান্টিকতার সঙ্গে বাস্তবতার আবার সংঘাত শুরু হয়ে যায়। জগৎ ও জীবন সম্পর্কে সচেতন কবির কাছে তাই মহুয়ার দেশ অসহ্য হয়ে ওঠে। সবুজের মোহ মদিরতার কালো ছোপ লাগে। মহুয়ার বনের ধারেই আছে গভীর কয়লার খনি। রাতের অন্ধকারে সেখান থেকে কয়লা পড়ার বিশাল বিশাল শব্দ ছুটে আসে। জীবনকে তখন আর কবির অরণ্যের মায়া কিংবা ফুলের মতো পবিত্র মনে হয় না। শিশিরে ভেজা সবুজ সকালে ধুলো আর কালিমাখা ক্ষুধার্ত অবসন্ন কয়লাখনির শ্রমিকদের দেখে কবির স্বপ্ন ভেঙে যায়। কয়লাখনির শ্রমিকদের ঘুমহীন চোখের ক্লান্ত দুঃস্বপ্নই কবির স্বপ্নকে ভেঙে খান খান করে দেয়। স্বপ্নভঙ্গের এই আরতি ও বেদনা কবিতাটিকে এক অন্য মাত্রা দেয়। আমাদের আলোচ্য কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি তার কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এরপর আমরা মূল কবিতার আলোচনায় প্রবেশ করব। মহুয়ার দেশ, সমর সেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এখানে নাগরিক কবি সমর সেন অবক্ষয়িত ভ্রষ্ট নাগরিক সভ্যতাকে ভুলতে গিয়ে তার প্রিয় সাঁওতাল পরগনার প্রাকৃতিক সৌন্দর্যকে কল্পনার চোখে দেখেন। মেঘমদির মহুয়ার দেশকে নিয়ে কবি স্বপ্নমদির জাল বলেন। সন্ধ্যাকে কবি জলস্রোত বলে কল্পনা করে নিয়েছেন এখানে। আর সন্ধ্যারূপী সেই জলস্রোতের শেষ বিকালের অস্তগামী সূর্য নানা রঙের বিচিত্র খেলায় মেতে উঠেছে, যেন কাঁচা সোনা আকাশ থেকে গলে ঝরে পড়েছে। আগুনের চুম্বনে সন্ধ্যার অন্ধকার মোহমদির হয়ে উঠেছে, কারণ সন্ধ্যার জলস্রোতের মধ্যে আছে প্রকৃতির স্নিগ্ধতা, আর সূর্যের উজ্জ্বল আলো মানুষের জীবনের উজ্জ্বলতর আলোয় ভরিয়ে দেয়। কিন্তু প্রদীপের শিখার নিচে যেমন থাকে অন্ধকার, তেমনি উজ্জ্বল আলোর সঙ্গে মিশে থাকে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। তাহলে এখানে দেখতে পাই আমরা কবি নগর জীবনের ধুলো ধোঁয়ার বাইরে যে শান্ত জীবন তাকেই কল্পনা করেছেন, এবং তাকে কল্পনা করে তিনি বলেছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এরপর কবিতায় ফিরি। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কবি সমর সেন আমাদের দেখিয়েছেন অস্তগামী সূর্যের স্বর্ণালী আলোর তির্যক আভায় যখন জলতলে নির্মিত হয় উজ্জ্বল আলোর স্তম্ভ, আর সেই আলোই যখন জলের উপর ভাসমান ফেনায় লাগিয়ে দেয় আগুনের রং, তখন কবির মন মুগ্ধ হয়ে যায় শহরের এই সন্ধ্যার স্নিগ্ধ পরিবেশে। কিন্তু এই স্নিগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য নিমেষেই ঢাকা পড়ে যায় প্রগতির বিলাসিতার কারণে তথা দূষণে। তাই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবির চেতনাকে চারপাশ থেকে চেপে ধরে, কবির মুগ্ধ দৃষ্টিকে আবিল করে দেয়। এখানে কবির যে নাগরিক জীবনের ক্লান্তি, অবসাদ, বিষণ্ণতা, একঘেয়েমি, হতাশা সব কিছুই তাকে ঘিরে ধরে। শহরের অনিয়ন্ত্রিত দূষণ কবিকে মুক্তিকামী করে তোলে। কবির স্বপ্নের স্বচ্ছ শহর ঢাকা পড়ে যায় দুঃস্বপ্নের ধোঁয়াশায়। তারপর আসি, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল,
নামক মহুয়ার গন্ধ। নাগরিক জীবনে ক্লান্ত কবি মহুয়ার দেশের স্বপ্নে বিভোর। প্রকৃতিক শ্যামলিমা যেমন নাগরিক জীবনের ধূসরতায় পূর্ণ হয়ে গেছে, কবি এই দম বন্ধ করা পরিবেশে আর থাকতে চান না। তার মন যেতে চায় মেঘমদির মহুয়ার দেশে। কিন্তু সেই মহুয়ার দেশ অনেক দূরে, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। এই মহুয়ার দেশ তার নাগরিক জীবনের কোলাহল মুখর রূঢ় কর্কশ জীবনে এক ঝলক মুক্তির আনন্দবার্তা। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য যখন গলিত সোনার মতো উজ্জ্বল সোনার স্তম্ভ এঁকে দেয়, তখন তার চেতনায় উজ্জ্বল হয়ে দেখা দেয় মহুয়ার দেশ, যেখানে আছে জীবনের অবাধ মুক্তির মধ্যে আনন্দ উচ্ছলতা। মহুয়ার দেশের প্রকৃতির মধ্যে নতুন করে কবি বাঁচতে চেয়েছেন। কবির জীবনের শিকড় মাটিতে নামানো, তার আশা একদিন না একদিন রাত্রি নির্জনতা আলোকিত হয়ে উঠবে, মহুয়ার গন্ধে ভরে উঠবে চারদিক। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। কবিতার পরবর্তী অংশে আসি। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। কবি সমর সেন মহুয়ার দেশ কবিতায় দেখিয়েছেন প্রগতির কাছে প্রকৃতিকে কি অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়। শহরের অবসাদ থেকে মুক্তি পেতে কবি মন অনেক অনেক দূরের প্রকৃতির উন্মুক্ত পরিবেশে মহুয়ার দেশে চলে যেতে চান, যেখানে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোকিত করে। সেখানে কবি তার সব কিছু দিয়ে উপভোগ করতে চান প্রকৃতির উদার অপার সান্নিধ্য। কিন্তু সেই প্রকৃতির রাজ্যে পৌঁছে গিয়ে কবি দেখেন পুঁজিবাদের করাল গ্রাসে সে দেশের শান্তি উধাও। ধনতন্ত্রের ভয়াবহ থাবা সে দেশে বদলে দিয়েছে মানুষের অস্তিত্বকে। যে দেশের নির্জন ক্ষণ ভরিয়ে তুলত সমুদ্রের দীর্ঘশ্বাস, সে দেশেই রাত্রির নিবিড়ের অন্ধকারে শোনা যায় কয়লা খনির কর্মব্যস্ততার গভীর আওয়াজ, কয়লা খনির গভীর বিশাল প্রাণ বিদারক শব্দ। তারপর আসি। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। মহুয়ার দেশের কয়লার খনির শ্রমিকদের ঘুমহীন চোখের কথা বলেছেন কবি সমর সেন এখানে। প্রগতির কাছে প্রকৃতি অসহায় আত্মসমর্পণ করেছে বলে পুঁজিবাদী আগ্রাসনে মহুয়ার দেশের মানুষের অস্তিত্ব অবক্ষরিত হয়েছে বলে মহুয়ার বনের ধারে কয়লার খনিতে রাত জেগে কাজ করার কারণে অবসন্ন শ্রমিকদের চোখ আজ ঘুমহীন। মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন দেখাতে চেয়েছেন এক সত্যের ছবিকে। শহুরে সভ্যতায় লালিত পালিত নাগরিক মানুষের কাছে নাগরিক জীবনের দূষিত ক্লান্তি মাঝে মাঝে অসহ্য ঠেকে। এই ক্লান্তি থেকে মুক্তি পেতে মহুয়ার দেশে পৌঁছতে চায় মন। দূর থেকে সেই প্রকৃতির দেশকে অনাবিল পরিচ্ছন্নতার স্বর্গরাজ্য বলেই মনে হয়, অথচ খুব কাছ থেকে সেই জীবনে অংশগ্রহণ করলে উপলব্ধি করা যায় ক্লান্তিহীন একমাত্রিক পরিতৃপ্তি ছাড়াও সেখানে রয়েছে পুঁজিবাদের আগ্রাসন, মানবিক সত্তার অবক্ষয়, জীবন যন্ত্রণা, জীবনযাপনের ক্লান্তি, গ্লানি, এ সমস্ত কিছুই আসলে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমায় আবদ্ধ নয়। তাই মহুয়ার দেশের শিশির ভেজা সবুজ সকালেও অবসন্ন মানুষের শরীরে দেখা যায় ধুলোর কলঙ্ক। নিবিড় অন্ধকারে সেখানে শোনা যায় বেমানান কয়লা খনির গভীর বিশাল শব্দ। মহুয়ার দেশের প্রকৃতিলগ্ন মানুষগুলো প্রকৃতির মতো সরল জীবনে থাকতে পারেনি। ধনতন্ত্রের থাবা বদলে দিয়েছে তাদের অস্তিত্ব। অসহায় সেই মানুষগুলো সারা রাত কয়লা খনিতে শ্রম দিয়েও জীবন থেকে অবসাদ দূর করতে পারেনি। তাদের বেঁচে থাকার স্বপ্ন হারিয়ে গেছে পুঁজিবাদী সভ্যতার আধিপত্যে। তাহলে এখানে কবি এই যে নগর সভ্যতার ক্লান্তি দূর করতে গিয়ে মহুয়ার দেশে এসে পৌঁছলেন, সেই মহুয়ার দেশের মধ্যেও আস্তে আস্তে পুঁজিবাদী সভ্যতা, নগর সভ্যতা থাবা বসালো এবং সেখানে কি হলো, ধীরে ধীরে ঘুমহীন তাদের ক্লান্তিময় একটা চোখের দুঃস্বপ্ন এখানে পরিস্ফুট হয়ে উঠল। তাহলে সাংবাদিক সমর সেনের দেখার চোখ ছিল স্পষ্ট। তিনি
যদিও কবি কিন্তু কোথাও রোমান্টিকতার ভাবাবেগে ভেসে থাকেননি। মহুয়ার দেশ তার স্বপ্নে আসে, স্মৃতিতে ভাসে, কিন্তু স্মৃতির মধ্যেও বাস্তবকে উপেক্ষা করে তিনি থাকতে পারেননি। দেবদারু দীর্ঘ রহস্য মেঘমদির মহুয়ার দেশের পথে দুপাশে ছায়া ফেলে। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস যেমন তিনি দেখেছেন, কবিতায় তার ছবি এঁকেছেন, তেমনই তার কল্পনায় বাদ যায়নি মহুয়ার দেশের কয়লা খনির বিশাল শব্দ। শুধু কল্পনায় নয়, তিনি বাস্তবেও সেই গভীর বিশাল শব্দ শুনেছেন। কেবল কয়লা খনির নয়, খনির চারপাশে যে সমস্ত মানুষ থাকে তাদের জীবনে নেমে এসেছে ধুলোর কলঙ্ক, তাও তার দৃষ্টিপথকে এড়ায়নি। এখানেই তার মানুষলোকের ভাব স্বচ্ছতা প্রকাশিত হয়েছে এবং আমাদের কাছে মহুয়ার দেশ কবিতাটিকে কবি এইভাবেই পরিস্ফুট করে তুলেছেন।